সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিকে স্বাগত। আমরা সেই বিখ্যাত মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে মিজলস বা হাম নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব হাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, হামের লক্ষণ নিয়ে আলোচনা করব, হাম হলে কখন ডাক্তার দেখাবেন সেটা, হামের কারণগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করব এবং হামের রিস্ক ফ্যাক্টর অর্থাৎ কোন কোন বিষয় থাকলে হাম হওয়ার ঝুঁকি থাকে, হামের জটিলতা নিয়ে আলোচনা করব এবং হামের প্রতিরোধ বা প্রতিকার নিয়ে আলোচনা করব। তো মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে আমরা এটা পড়ে শোনাচ্ছি। এই যে আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা দেখতে পাচ্ছেন, myoclinic.org। তো এখানে বলা হচ্ছে যে মিজলসকে রুবেলাও বলা হয়। এটা একটা সময় শিশুদের শৈশবকালের কমন একটা রোগ ছিল। আর এটা একটা ভাইরাসের দ্বারা, যেই ভাইরাসটি খুব দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় এবং বিভিন্ন সারফেস অর্থাৎ বিভিন্ন পৃষ্ঠে এটা স্থির হয়ে থাকে। তো এই মিজলস অর্থাৎ হামের সংক্রমণ রক্ষা করার জন্য একটা ভ্যাকসিন এটাকে প্রতিহত করতে পারে, অর্থাৎ ভ্যাকসিন দিলে হাম রোগের সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। মোস্ট পিপুল বলছে যে প্রায় 10 দিনের মধ্যে অধিকাংশ মানুষ এই মিজলস বা হাম থেকে আরোগ্য লাভ করে, অর্থাৎ সম্পূর্ণ মুক্তি লাভ করে আক্রান্তের 10 দিনের মধ্যে। আর বলা হচ্ছে যে এটা দীর্ঘদিনের কোনো মেডিকেলের বিষয় তৈরি করে না। সাধারণত হাম হলে যে দীর্ঘদিন মেডিকেলে থাকতে হবে এমনটি নয়, সে কথাটাই বলা হচ্ছে। তবে বলছে যে কিন্তু মিজলস বা হাম খুবই সিরিয়াস হতে পারে, এমনকি প্রাণঘাতী হতে পারে, অর্থাৎ হামের কারণে মানুষ মারাও যেতে পারে। এই কথাটা সত্য, বিশেষ করে যে সমস্ত শিশুদের বয়স 5 বছরের কম, তাদের ক্ষেত্রে এটা প্রাণঘাতী হতে পারে এবং বাচ্চারা মারাও যেতে পারে। আর যে সমস্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই খুবই দুর্বল, তারাও এই রোগে আক্রান্ত হয়ে নানান জটিলতায় ভুগতে পারে এবং সেই সাথে তারা মারাও যেতে পারে। তারপরে থার্ড প্যারাগ্রাফে বলা হচ্ছে যে মিজলস মিজলস বা হামের ট্রিটমেন্ট করা হয় কিছু লক্ষণকে, এই রোগের উপলক্ষণ বা লক্ষণ নির্ধারণ করে এবং এই জটিলতাগুলোকে প্রতিরোধের মাধ্যমে। তো কী করতে হবে? মিজলস ভ্যাকসিন নিতে হবে যখন ডাক্তাররা সুপারিশ করবে যে যাতে হাম ছড়িয়ে না পড়ে, এজন্য মিজলসের ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন দেওয়ার কারণে মিজলস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 20 বছরের অধিক সময় ধরে মিজলস বা হামকে আর লক্ষ্য করা যায় না, কারণ সেখানে তারা 100% মিজলস আর ভ্যাকসিন সবাইকে দিয়েছে। তবে প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাইরের দেশ থেকে যে সমস্ত লোক আসে সেক্ষেত্রে কিছু মিজলসের ঘটনা দেখা দেয়। আর যে সমস্ত লোকদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি, বিশেষ করে যে সমস্ত শিশু বা যে সমস্ত মানুষ এই মিজলসের ভ্যাকসিন দেয়নি, তাদের মধ্যে এই রোগটা খুবই কমন। তো এই মায়ো ক্লিনিকের এই ওয়েবসাইটে এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা একটু ভালো করে দেখবেন। এই যে ছবিটা, এটা আসলে দেখতে কিন্তু অ্যালার্জির মতো। এটা কিন্তু অনেকেই অ্যালার্জি ভেবে মনে করে যে শিশুদের অ্যালার্জি হয়েছে, কিন্তু আসলে বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশে একটা সিরিয়াস মিজলস বা হামের সংক্রমণ চলছে, অতএব হামকে আর অবহেলা করবেন না। হামের ঘাম ঝরানোর জন্য যখনই বাচ্চাদের অ্যালার্জি দেখবেন, সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আসি মিজলস কি। বলা হচ্ছে যে মিজলস রোগটা শরীরের মধ্যে র্যাশ তৈরি করে। র্যাশ মানে কি? এই যে লাল লাল সব সব দাগ তৈরি করে, হ্যাঁ, চুলকানির মতো দাগ তৈরি করে, এটাই মিজলস রোগ। আর এখানে কি কি হতে পারে? রঙগুলো লাল রঙের হতে পারে, বেগুনি রঙের হতে পারে, বাদামি রঙের হতে পারে, গায়ের রঙের উপর ভিত্তি করে। অর্থাৎ বাচ্চা যদি সাদা চামড়ার হয় তার এক রকমের হবে, কালো চামড়ার হলে আর এক রকমের হবে। আর এই যে র্যাশগুলো অর্থাৎ এই যে লাল লাল দাগগুলো, সেটা প্রথমে মুখে দেখা দেয় এবং তারপরে কানের পিছনে এগুলো দেখা দেয়। তারপরে এই লাল লাল দাগগুলো বুকে ছড়িয়ে পড়ে, পিঠে ছড়িয়ে পড়ে, সবশেষে পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এই হলো হাম রোগ সম্পর্কে। এই ছবিটা আরেকবার বলছি, ভালো করে দেখে নেবেন যে বর্তমান সময় 5 বছরের নিচের শিশুদের এরকম অ্যালার্জি দেখা দিলে এটা অবশ্যই এটাকে সাধারণ অ্যালার্জি মনে না করে এটাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখন আমরা জানবো যে এই হাম রোগের কি কি লক্ষণ দেখা দেয়। তো বলা হচ্ছে যে
যখন কোনো বাচ্চা হাম রোগের ভাইরাসে আক্রমণ হয়, সেই আক্রমণ থেকে 7 থেকে 14 দিনের মধ্যে এই রোগের নানান লক্ষণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক নম্বর হলো জ্বর হবে। তো জ্বরটা যেটা প্রায় 105 ডিগ্রি ফারেনহাইটের মতো বেশি হয়, এটা একটা সমস্যা, যেটাকে আমরা 40.6 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি। আর বাচ্চাদের শুকনা কাশি হয়, আর রানি নোজ অর্থাৎ নাক দিয়ে সব সময় সর্দি পড়ে। আর তার মধ্যে চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে চোখ লাল হওয়ার সাথে চোখ দিয়ে পানি পড়ে, যেটাকে মেডিকেলের ভাষায় কনজাংটিভাইটিস বলা হয়। তো প্রায় প্রথম যে লক্ষণ দেখা দেয় তার 2 থেকে 3 দিন পরে আরও কিছু ছোট ছোট দাগ মুখের মধ্যে লক্ষ্য করা যায়। ওই বাচ্চার মুখের মধ্যে কিছু ছোট ছোট সাদা দাগ লক্ষ্য করা যায়। এই সাদা দাগকে বলা হয় কপ্লিক স্পট। তাহলে বাচ্চারা যখন দুধ খাবে বা হা করবে, তখন যদি আমরা দেখি মুখের ভেতরেও সাদা সাদা দাগ, তাহলে সেটাকে অবহেলা না করে, অ্যালার্জি মনে না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া। পরের লক্ষণে বলা হচ্ছে যে প্রায় 3 থেকে 4-5 দিন পরে, যখন প্রথম যেদিন এই যে শরীরটা লাল লাল হয়ে গেল, তার 3 থেকে 5 দিনের মধ্যে অথবা প্রায় 14 দিন পরে যখন এই ভাইরাসের সম্মুখীন হয়, তখন কিন্তু এই র্যাশ বা লাল সূচক দাগটি দেখা যায়। তো এই র্যাশটা তৈরি হয় বড় 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 সমতল স্পট বা কিছু জায়গায়, এবং কিছু কিছু ক্ষেত্রে উঁচু উঁচু হয়েও থাকতে পারে। উঁচু হয়ে বলতে আমরা যেটাকে বলি ফোসকা পড়া, সেই ফোসকা পড়ার মতো হতে পারে। আর র্যাশটা কি কোথায় শুরু হয়? মুখে শুরু হয়, ঘাড়ে শুরু হয়, তারপরে সেটা টোটাল বডিতে ছড়িয়ে পড়ে, বুকে ছড়িয়ে পড়ে, পায়ে ছড়িয়ে পড়ে এবং হাতে ছড়িয়ে পড়ে। যে ব্যক্তির মিজলস বা হামে আক্রান্ত হয়েছে, তার শরীরে এই যে লাল দাগ দেখার 4 দিনের মধ্যে, 4 দিন পরেও তাকে একটু আলাদা থাকতে হবে, কারণ এই হাম রোগটি খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। প্রায় 90% মানুষ যাদের মিজলস বা হাম হয়নি, অথবা যাদেরকে হামের টিকা দেওয়া হয়নি, তারা যদি এই হামে আক্রান্ত মানুষের বা শিশুর সংস্পর্শে আসে, তাহলে তাদেরও এটা হতে পারে। এখন প্রশ্ন হলো যে আপনি কখন ডাক্তার দেখাবেন, সেটা আমাদের খেয়াল করতে হবে। বলা হচ্ছে যে যদি দেখা যায় যে আপনার শিশু হামের মতো কিছু আক্রান্ত হয়েছে, বা যদি দেখা গেলো যে আপনার বাচ্চার শরীরের যে লাল লাল দাগগুলো, অ্যালার্জির মতো দাগগুলো কিছুটা মিজলস হামের মতো মনে হচ্ছে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে বলা হয়েছে। আর এই সময় স্কুলে যাওয়া, স্কুল কলেজে যাওয়া বা বাইরে ভ্রমণটা না করাটাই ভালো। তো হাম কেন হয় এটা আমরা সবাই জানি। হাম একটা ভাইরাস দ্বারা তৈরি হয়, যেটা মানব শরীরের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আবার বলছি, কেবলমাত্র মানুষের মধ্যেই এই হাম জীবাণুটি ছড়িয়ে পড়ে। যখন কোনো ব্যক্তি হামে আক্রান্ত হয়, তার মধ্যে কাশি আসে, হাসি আসে, তারপরে কথা বলার মাধ্যমে অথবা বায়ু থেকে বিভিন্ন কণা তার শরীরে ঢুকে যায়। যে সমস্ত লোক এই সমস্ত বায়ু কণার মধ্যে নিঃশ্বাস নেয়, তাদেরই এই ভাইরাসটি আক্রমণ করে। আর এই ভাইরাসের যে ফোটা ফোটা অংশগুলো, সেগুলো বিভিন্ন সারফেস অর্থাৎ খোলা মাঠ, ময়দানে, বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে। আর যদি কোনো যে জায়গাতে হামের জীবাণু আছে, সেই জায়গায় যদি আমরা যাই, তাহলেও আমাদের হাম হতে পারে। সেটা আমাদের মুখে হতে পারে, নাকে হতে পারে, চোখে হতে পারে। এই জিনিসগুলো অন্যান্য মানুষকে সংক্রমিত করে, প্রায় 2 ঘন্টার মধ্যেই সংক্রমিত করে। এখন প্রশ্ন হলো যে হামায় আক্রান্ত হলে ঝুঁকিগুলো কি কি? হামে আক্রান্ত হলে ঝুঁকিগুলো কি কি, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো বলছে যে যদি আপনার ভ্যাকসিন দেওয়া না থাকে, তাহলে আপনি হামের ঝুঁকিতে থাকবেন। আর ঝুঁকি বেড়ে যায় যদি ভ্যাকসিনের খালি একটা ডোজ আপনি দিয়ে থাকেন। আর যে সমস্ত লোক আহ, যে জায়গাগুলোতে রেগুলার হাম দেখা দেয় বা হামের প্রাদুর্ভাব রয়েছে, তাদেরও হাম হতে পারে। আর এটা বিশেষ করে সত্য যারা এখনও হাম রোগের 2 ডোজের টিকা দেয়নি, তাদের ক্ষেত্রে এটা খুবই সত্য। আর যে সমস্ত ছাত্ররা ছাত্রাবাসে থাকে, মেসে থাকে, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। যে সমস্ত লোকের শারীরিক
রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, তারা যে কোনো সময় হাম রোগে আক্রান্ত হতে পারে। এবং ছোট ছোট বাচ্চা নবজাতক যাদের হাম দেওয়ার বয়স হয়নি, অর্থাৎ হামের টিকা 9 মাসে দেওয়া হয়, 9 থেকে 15 মাসে 1 ডোজ দেওয়া হয়, এবং এরপরে 18 মাসে আর একবার দেওয়া হয়। তো এই বয়স হয়নি এই সমস্ত শিশুদেরও যদি তারা হামে আক্রান্ত করার সংস্পর্শে আসে, তাহলে তাদের এটা হতে পারে। তাই এগুলোই হলো হামের ঝুঁকি। অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে হাম আক্রান্ত এলাকায় নিয়ে যাওয়া যাবে না। আর সংক্ষেপে বলতেছি, হাম রোগে কী কী জটিলতা হতে পারে। হাম রোগে বাচ্চারা আক্রান্ত হলে তাদের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। বাচ্চাদের কানে ইনফেকশন, অর্থাৎ কানে নানাবিধ জটিলতা দেখা দিতে পারে। সেই সাথে শ্বাসকষ্টের সাথে জড়িত ব্রঙ্কাইটিস হতে পারে, লেরিনজাইটিস বা ক্রুপ হতে পারে, অর্থাৎ শ্বাসকষ্ট রিলেটেড নানান রোগ হতে পারে। নিউমোনিয়া হতে পারে হামে আক্রান্ত হলে। আর সবচেয়ে ভয়ানক হলো এনসেফালাইটিস। এখানে বলা হচ্ছে যে হামে আক্রান্ত 1000-এর মধ্যে প্রায় একজন এই ব্রেনের মধ্যে তাদের নানান ইনফেকশন তৈরি হয়, ব্রেন ফুলে যায়, যেটাকে এনসেফালাইটিস বলে। এ থেকে একটা পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হতে পারে। আর প্রেগন্যান্সি কমপ্লিকেশন বলতে কোনো কোনো মহিলা যদি মা হতে পেটে বাচ্চা থাকে, তাদের যদি হাম হয় তাহলে তাদের কিছু জটিলতা হতে পারে। জটিলতাগুলো হলো প্রেগন্যান্সি নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, বা বাচ্চাটার দেহ গঠনে কিছু তৈরি জটিলতা হতে পারে। আর এ বাদেও আরও কিছু কথা আমাদের মনে রাখা দরকার, যে নিউমোনিয়া এবং এনসেফালাইটিস অর্থাৎ মস্তিষ্কের সংক্রমণ, এগুলো হাম থেকে দুইটা খুবই কমন রোগ। অর্থাৎ হাম হলে যে বাচ্চারা মারা যায় তারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায় এবং মস্তিষ্কে আক্রান্ত হয়ে মারা যায়। আরও কিছু কিছু লোক এই হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি। যে সমস্ত শিশুর বয়স 5 বছরের কম, যে সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষের বয়স 20 বছরের বেশি, যে সমস্ত মহিলা পেটে বাচ্চা আছে তাদের যে কোনো সময় হাম হয়ে মারা যেতে পারে। আর যে সমস্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের, আর যে সমস্ত মানুষ খুব কম অপুষ্টিতে ভোগে এবং যাদের ভিটামিন এ শরীরে সংকট আছে, তারাও এই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আচ্ছা, এগুলো হলো ব্যাপার। এগুলো বাদেও আমাদের এই হাম থেকে মস্তিষ্কের জটিলতা তৈরি হতে পারে, আমাদের যে স্নায়ুতন্ত্র সেটা থেকেও তৈরি হতে পারে ইনফেকশন হওয়ার কারণে। আর যে সমস্ত লোকের এই শারীরিক দুর্বলতা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, তারা যে কোনো সময় মিজলসে আক্রান্ত হতে পারে, তাদের দেহের মধ্যেও এনসেফালাইটিস হতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় MIBE বলা হয়। আর মিজলস থেকে আরও বেশ কিছু একটা জটিল রোগ হতে পারে, যেটাকে সংক্ষেপে SSPE বলা হয় বা সাব অ্যাকিউট স্ক্লেরোসিং প্যানেনসেফালাইটিস বলা হয়। তো এই রোগটা সাধারণত দেখা যায় 7 থেকে 11 বছর বয়সে এই হামের ইনফেকশন হওয়ার পরে। যে সমস্ত শিশুর হাম রোগ হয়েছে 2 বছরের আগে, তারা গড়ে পড়তা অন্যান্য শিশুদের থেকে আবার হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এই হলো হাম সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া। আর হামের প্রিভেনশন নিয়ে সংক্ষিপ্ত করে বললে, MR টিকা। হামে হলে মেডিকেলে ভর্তি হতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। আর যাদের হাম হয়নি তাদের এই যে 9 মাস, তারপরে 18 মাসে যে হামের টিকা, তা বাদে অতিরিক্ত যে বুস্টার ডোজ MR বা MMR টিকা, সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। তো এই হলো সংক্ষিপ্ত আইডিয়া। এই তথ্যগুলো আরও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে আচ্ছা হাম রোগের একটু ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলে দেই, একটু আইডিয়া নেই। হামের লক্ষণ দেখলেই বোঝা যাবে কীভাবে চেনা যায়। হামের ট্রিটমেন্ট বলা হচ্ছে যে হামের জন্য প্রয়োজনীয় ওষুধ দিতে হবে, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে, এই বিষয়গুলো। হ্যাঁ, তো আশা রাখি সবার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমরা ওই কি বলবো, হামের বিষয়টা আর একটু করতে পারি। তো আমরা হামের ছবিটা আর একটু বড় করে আমরা একটু দেখে নেই, যে একটু দেখি হামের ছবিটা। এই যে ছবিটা একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এই যে হামের ছবিটা, এই যে দেখেন কি পরিমাণ লাল হয়ে গেছে, রক্ত লাল হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এটা
এই ভিডিওটা আপলোড হবে, এই যে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেল দেখতে পাচ্ছেন, এই যে চ্যানেলটা, এই চ্যানেলে ভিডিওটি আপলোড হবে, পারলে সাবস্ক্রাইব করবেন। মায়ো ক্লিনিককেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।